শ্বেতপত্র প্রণয়নে আলোচনা হয়েছে ছাত্র আন্দোলনকারীদের সাথে। অর্থনীতি সংস্কারে এখনো বাধা দিচ্ছে একটি গোষ্ঠী, জানালেন কমিটি প্রধান। 15 আগস্ট জাতীয় শোক দিবস ঘোষণা করে হাইকোর্টের রায় আপিল বিভাগে স্থগিত। জয় বাংলাকে জাতীয় স্লোগান বাতিল চায় রাষ্ট্রপক্ষ। অন্তর্বর্তী সরকারের নিত্যসঙ্গী আন্দোলন সংঘাত, তৃতীয় পক্ষের ইন্ধন খতিয়ে দেখার পরামর্শ। যারা সুবিধা নিতে চায়, যারা পরিস্থিতি অস্থির করতে চায়, তারা তো সে সহিংসতার পথে হাঁটবেই। এবং 16 বছর পর বিচার মিলল দু চোখ উপড়ে হত্যা চেষ্টা মামলার। 44 লাখ বিচারাধীন মামলায় বেড়েই চলছে ভোগান্তি। স্বাগত। এখন ঢাকায় পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি আমি সুমাইয়া রাত্রি। শ্বেতপত্র প্রণয়নের সব অংশীজনদের পরামর্শ নেওয়া হয়েছে। আলোচনা হয়েছে জুলাই আগস্ট ছাত্র আন্দোলনকারীদের সাথে। সরকারে পরিকল্পনা কমিশনে দেশের অর্থনৈতিক অবস্থার শ্বেতপত্রের চূড়ান্ত খসড়া নিয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন কমিটি প্রধান দেবপ্রিয় ভট্টাচার্য। এ সময় অর্থনীতি সংস্কারে এখনও একটি গোষ্ঠী বাধা দিচ্ছে বলে জানান তিনি। যারা আন্দোলন সংগ্রামী ছিলেন সেই রকম মানুষদের আমরা প্রথম ডেকে প্রথম আলোচনাটা তাদের প্রত্যাশাটা বোঝার চেষ্টা করেছি, এবং সেটাও খুবই একটা সেই অভিজ্ঞতাটাও খুবই মনে রাখার মতো আর কি। সেই কিভাবে তারা শিক্ষা খাতের উপর জোর দিয়ে, কর্মসংস্থানের উপর জোর দিয়ে আলোচনা করেছিল। শিক্ষার মানসম্পন্ন শিক্ষা এবং শোভন কর্মসংস্থান, এই দুটো বিষয় তাদের আলোচনার ভিতরে খুব বড়ভাবে এসেছিল। অন্যান্য সংস্কারের আলোচনাও তারা সেই দিন এনেছিলেন। দুই একটি পরিসংখ্যান আমরা পুনর্বিবেচনা করছি যে বিভিন্ন জায়গা থেকে নেওয়া হয়েছে, সেগুলি তারা সঠিকভাবে দিয়েছে কিনা, অথবা তাদের আবার নতুন পরিসংখ্যান আসলো কিনা। প্রত্যেক দিনই তো নতুন নতুন হিসাব হচ্ছে, তো সেইগুলি আমরা এটা দেখার চেষ্টা করছি। 12 জন লোকের হাতে লেখা হয়েছে। 12 জন না, আসলে তো 20 জন হবে, কারণ আমার সহকর্মীরা ছিলেন লেখার ভিতরে। সেহেতু বিভিন্ন হাতে লেখাও হয়েছে, বিদেশি ভাষায় লেখা হয়েছে। এটার কিছু সম্পাদনার প্রয়োজন করবে, আমরা সেই সম্পাদনাটাও করব। এই পুরো কাজটা আগামী 1 মাসের ভিতরে আমরা শেষ করে এটাকে ছাপিয়ে বের করার চেষ্টা করব। শ্বেতপত্রের চূড়ান্ত খসড়া নিয়ে প্রণয়ন কমিটির সংবাদ সম্মেলন চলছে, সরাসরি চলে যাচ্ছে সেখানে। আপনারা দেখছেন আমরা আগামী 6 মাসের একটা পাঁচটি বিষয়কে কেন্দ্র করে একটি পরামর্শ দিয়েছি। এখন আপনারা বলতে পারেন এই পরামর্শ কি সরকার গ্রহণ করবে? সময় বলে দিবে এটার ভিতরে কি হবে। কিন্তু আমরা মনে করি যে সরকারের যোগ্যতা, দক্ষতা এবং নিষ্ঠা দিয়ে একটি আরো উদ্যোগীভাবে যদি অর্থনৈতিক বিষয়াদিকে ওনারা মনোযোগ না দেন, তাহলে এই অর্থনৈতিক বিষয়ে মনোযোগের অভাবের কারণে ওনাদের রাজনৈতিক এবং প্রাতিষ্ঠানিক অন্যান্য উদ্যোগও কিন্তু ভেস্তে যেতে পারে। এইটা মনে রাখা খুবই গুরুত্বপূর্ণ। এই দায়িত্ববোধ থেকেই আমরা কথাগুলো বলেছি। আমার কলিগরা আর কেউ কিছু যুক্ত করবেন? যদি না করেন তাহলে আমি আপনাদের প্রশ্ন নেওয়ার জন্য প্রস্তুত। আমার একটি বিষয় আছে বলে, আমি হচ্ছে হামিদুজ্জামান, যুগান্তরে কাজ করি। প্রথমে ধন্যবাদ জানাই যে বাংলাদেশের ইতিহাসে আমার মনে হয় সম্ভবত এটি প্রথম একটি শ্বেতপত্র, এ ধরনের শ্বেতপত্র প্রকাশ করা হলো, তো সেই জন্য আপনাদেরকে ধন্যবাদ। কিন্তু আমার যেটি জানার, আপনি একটু আগে বললেন যে এলডিসি যে উত্তরণের যে বিষয়টি, সেখানে যে তথ্যের ভিত্তিতে বাংলাদেশকে মূল্যায়ন করে তখনও ঠিক ছিল, এখনো ঠিক আছে। তাহলে আপনারা তো আবার বলতেছেন যে পতিত আওয়ামী লীগ সরকার আমলের যে তথ্য, এগুলো সবগুলো ছিল উন্নয়নের বয়ান। তাহলে এটা একটু কন্ট্রাডিক্টরি হয়ে গেল না? এটা একটু ব্যাখ্যা যাচ্ছে। থ্যাংক ইউ। জি, অনেক ধন্যবাদ। আমরা একটু শুনে নিই, তারপরে উত্তর দিব। আমার নাম মাসুম বিল্লাহ, আমি দৈনিক শেয়ার বিজে কাজ করি। আমি টোটাল 12টি পয়েন্ট নোট করেছি, কিন্তু আমি জানি যে আপনি আমাকে 3টার বেশি বলতে সুযোগ দিবেন না, তো আমি 3টাই বলবো। প্রথমত আপনি সিরিজ লেখেন এটার উপরে। আচ্ছা ঠিক আছে। আমি এনাম স্যারের কাছে আমার স্পেসিফিক প্রশ্ন, যে ওনার চ্যাপ্টারে উনি উল্লেখ করেছেন যে $60 বিলিয়ন ইনভেস্টমেন্ট, তার মধ্যে 14 থেকে 24, এই গ্যাপটা এত বেশি কেন? এক। আর দ্বিতীয় কথা হলো যে
এই যে করাপশনটা হয়েছে, সেক্টরাল কোনো ভাগ আছে কিনা? যেমন আমাদের উন্নয়ন ক্ষেত্রে 15টা সেক্টরে আমরা আমাদের ইনভেস্টমেন্ট হয়, সেই ক্ষেত্রে সবচেয়ে দুর্নীতিপ্রবণ সেক্টর কোনটা? সেটা কি ট্রান্সপোর্ট, নাকি পাওয়ার সেক্টর, নাকি এডুকেশন, নাকি অন্যান্য সোশ্যাল সেক্টর? সেগুলো এক। দ্বিতীয় আমার যে বিষয়টি জানার সেটি হলো যে আহ্বায়ক মহোদয় উনি তার ভূমিকায় লিখেছেন যে কি ঘটেছে তার চেয়ে বরং কেন ঘটেছে সেটা জানার তাগিদ তার ওনাদের বেশি ছিল, এবং কেন ঘটেছে সেটার ব্যাখ্যায় উনি বলেছেন যে 2014-এর পর থেকে 3টি ত্রুটিপূর্ণ নির্বাচন হয়েছে এবং তার ফলে প্রতিষ্ঠানগুলো দুর্বল হয়েছে। এখনো তো একটা অনির্বাচিত সরকার দেশ চালাচ্ছে, তো সামনে যদি একটা সুষ্ঠু নির্বাচন হয়ে একটা ভালো সরকার আসে তাহলে কি এই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে? এবং কতদিনের মধ্যে আপনি নির্বাচন প্রত্যাশা করছেন? এটা হচ্ছে আপনি কি মনে করেন? আমার আপনার মতো একটা জ্ঞানী মানুষ এটার উত্তর যদি না জানে তাহলে তো বড় মুশকিল। আমার কোনো কমেন্ট নেই। আর সর্বশেষ যে বিষয়টি সেটি হলো যে আমি এর আগে কখনো বাংলাদেশে শ্বেতপত্র হয়েছে কিনা জানি না, তবে এই প্রতিবেদনটাকে আমার কাছে শ্বেতপত্রের চেয়েও মনে হয়েছে যে বাংলাদেশের স্টেট অফ দ্য ইকোনমি, যেটা সিপিডির আইআরবিডি করে, এবং সরকার তার স্ট্র্যাটেজিক কৌশল করার পরিকল্পনা করার ক্ষেত্রে নিজস্ব একটা মূল্যায়ন করে, সেটার সাথে আপনাদের এটার পার্থক্য কি? ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনি। হ্যাঁ, বলুন। শ্বেতপত্রের চূড়ান্ত খসড়া নিয়ে প্রণয়ন কমিটির সংবাদ সম্মেলন চলছিল, আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। 15 আগস্টকে জাতীয় শোক দিবস ও ছুটি ঘোষণা সংক্রান্ত হাইকোর্টের রায় স্থগিত করেছেন আপিল বিভাগ। সোমবার আপিল বিভাগ থেকে এর আদেশ দেওয়া হয়। এছাড়া জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে হাইকোর্টের রায় বাতিল চেয়ে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার দিনটি 15 আগস্ট জাতীয় শোক দিবস এবং সরকারি ছুটি ঘোষণা করা হয়েছিল 1996 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর। তবে 2000 সালে বিএনপির নেতৃত্বে 4 দলীয় জোট সরকারের মন্ত্রিসভায় বৈঠকে জাতীয় শোক দিবস এবং সরকারি ছুটির সিদ্ধান্তটি বাতিল করা হয়। এর বিরুদ্ধে আওয়ামী লীগ সমর্থিত 3 জন আইনজীবী রিট করলে হাইকোর্ট বিএনপির নেতৃত্বাধীন জোট সরকারের মন্ত্রিসভার সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করে রায় দেন। সেই রায়ের ফলে 15 আগস্ট জাতীয় শোক দিবস পালন এবং সরকারি ছুটির সিদ্ধান্ত বহাল হয়। সম্প্রতি হাইকোর্টের ওই রায় স্থগিত চেয়ে আপিলের আবেদন করে রাষ্ট্রপক্ষ। এছাড়া জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায়ও বাতিল চাওয়া হয়েছে। এ বিষয়ে পরবর্তী শুনানি রোববার। গুমের ঘটনায় এসপি মহিউদ্দিন ফারুকী ও বরিশাল রেঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। বিস্তারিত জানাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদ হাসান। জাহিদ, তাদের বিরুদ্ধে আসলে কি কি অভিযোগ রয়েছে? এই দুজন শীর্ষ কর্মকর্তা পুলিশের, একজন এসপি যিনি পুলিশ সুপার হিসাবে সবশেষ রংপুর রাঙ্গামাটি ট্রেনিং সেন্টারে পদায়ন ছিলেন, তাকে সেখান থেকে গ্রেফতার করা হয় মহিউদ্দিন ফারুকী, এবং আরেকজন বরিশাল রেঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ছিলেন আলেপ উদ্দিন। এই দুজনের বিরুদ্ধেই তখন তারা যখন র্যাবে দায়িত্ব পালন করেন তখন তাদের বিরুদ্ধে গুমের সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে, এবং তাদের বিরুদ্ধে যারা গুম হয়েছিল, যাদেরকে তারা গুম করেছিলেন, নির্যাতন করেছিলেন, গুম করার সময় তারা অভিযোগ করেছেন। সেই অভিযোগের ভিত্তিতে মূলত আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সকাল 11টার দিকে তাদেরকে হাজির করা হয়। এখন তারা ট্রাইব্যুনালের এই যে আসামিদের যেখানে রাখা হয় গারদখানা, সেখানে তারা দুজন আছেন। এর আগে পুলিশের 8 জন কর্মকর্তাকে ট্রাইব্যুনাল হাজির করা হয়েছিল। সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন থেকে শুরু করে পুলিশের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা হাজির হয়েছিলেন। এরপরে পুলিশের 2 জন কর্মকর্তাকে আজকে ট্রাইব্যুনাল হাজির করা হয়েছে। যদিও এদের বিরুদ্ধে যাত্রাবাড়িতে 2 জন শিক্ষার্থী হত্যা মামলায় এদেরকে গ্রেপ্তার দেখানো হয়েছে আগেই, আজকে ট্রাইব্যুনালে তাদেরকে গুমের মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য হাজির করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন হওয়ার পরে এই প্রথম কোনো পুলিশ কর্মকর্তা বা আইনশৃঙ্খলা বাহিনীর কোনো কর্মকর্তার বিরুদ্ধে গুমের অভিযোগ আনা হলো। অর্থাৎ গুমের অভিযোগে প্রথম এই 2 জনকে আজকে হাজির করা হলো, এবং এই 2 জনের হাজির হওয়ার পরে তাদের এই 2 জনের বিরুদ্ধে অভিযোগ আদালতের সামনে উপস্থাপন করা হবে, এবং আদালতে উপস্থাপন করার পর এই মামলায় তাদেরকে গ্রেফতার দেখানো হবে। পরবর্তীতে তদন্ত শেষে বিচারের যেই নিয়মতান্ত্রিক যেই প্রক্রিয়াগুলো, সেই প্রক্রিয়াগুলো এগিয়ে যাবে। আপাতত এই 2 জনকে হাজির করা হয়েছে, এবং পরবর্তীতে আমরা জানতে
পারবো যে এই দুইজনের ক্ষেত্রে ট্রাইব্যুনাল কি আদেশ দিয়েছে এবং পরবর্তীতে আবার তাদের কবে হাজির হতে হবে এবং ট্রাইব্যুনাল থেকে আবার নতুন করে কোনো আসামি হাজির করা হবে কিনা, নতুন করে কোনো গ্রেফতারি পরোয়ানা আনা হবে কিনা, সে বিষয়গুলো আমরা খোঁজখবর রাখার চেষ্টা করছি। সে বিষয়গুলো জানলেও আমরা জানিয়ে দেব দর্শকদের। এবং একই সঙ্গে যেটি হয়েছে যে ট্রাইব্যুনাল পুনর্গঠন করার পরে জুলাই আগস্ট গণহত্যা সহ বিএনপি জামায়াতের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীদের যে গত 15 বছরে নির্যাতন, গুম, অপহরণ করা হয়েছে সে বিষয়গুলোর মামলা কিন্তু ট্রাইব্যুনাল রয়েছে। সেই মামলার বিচার কাজগুলো ট্রাইব্যুনালে এগিয়ে যাচ্ছে এবং সেই মামলাগুলো গুছিয়ে আনা হচ্ছে। রাত্রি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত ছিলেন সহকর্মী জাহিদ হাসান। নতুন নির্বাচন কমিশনের প্রথম সভা আজ রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের প্রধান নির্বাচন কমিশনার এএম নাসির উদ্দিনের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হচ্ছে। এ বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহিনুল ইসলাম সাগর। সাগর, সভায় কি নিয়ে আলোচনা হচ্ছে জানাবেন। রাত্রি আজকে ঠিক সকাল 11টার দিকে রাজধানীর আগারগাঁওয়ের যে নির্বাচন কমিশন আছে সেই নির্বাচন কমিশন যে ভবন আছে সেখানে প্রধান নির্বাচন কমিশনার জনাব এএম নাসির উদ্দিনের নেতৃত্বে একটি সভা অনুষ্ঠিত হয়েছে। এটি হচ্ছে 14তম যে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে সেটির প্রথম আনুষ্ঠানিক সভা। এই সভাতে নির্বাচন কমিশন সূত্র যেটি জানিয়েছে সেটি হচ্ছে এই সভাতে মূলত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে কর্মযজ্ঞ সেটির কর্মপরিকল্পনা সেসব এর পুঙ্খানুপুঙ্খ একটি কর্মপরিকল্পনা তৈরি করতে মূলত এই সভার আয়োজন করা হয়েছে। আনুষ্ঠানিক এই সভার এজেন্ডা যেগুলো আমাদেরকে জানিয়েছে সেগুলোর মধ্যে একটি আছে যে 4 জন যে নির্বাচন কমিশনার আছেন তাদেরকে 4টি কমিটি করে দেওয়া হবে, যে কমিটির নেতৃত্বে এক একজন কমিশনার থাকবেন, নির্বাচন কমিশনার থাকবেন এবং তারা সেই কমিটিগুলোর মাধ্যমে তারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কত সহজে করা যায় সে বিষয়গুলো তারা তাগিদ দেবেন। এরপরে আরেকটি কর্মযজ্ঞের মধ্যে পড়েছে যে ভোটার তালিকা হালনাগাদ, সে বিষয়টি নিয়েও কথা বলার কথা রয়েছে। আর তৃতীয় আরেকটি বিষয় হচ্ছে সেটি হচ্ছে যে জাতীয় নির্বাচনের যে সীমানা নির্ধারণের যে আপত্তিগুলো ছিল, অর্থাৎ অতীত অভিজ্ঞতায় যে সমস্ত নির্বাচনী আসনে যে আপত্তি ছিল সেগুলো নির্বাচন কমিশনকে সেটি জানানো হবে, সেটি অবহিত করা হবে। তো সব মিলিয়ে বলা যায় যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে সামনে যে আসতেছে সেটির মূল যে আনুষ্ঠানিক যে তাদের যে কার্যক্রম সেটির প্রথম ধাপ বলা যেতে পারে যে আজকের মধ্য দিয়ে শেষ হবে। তো এটি ছিল প্রধান নির্বাচন কমিশনের নেতৃত্বে যে রাজধানী আগারগাঁওয়ে যে আনুষ্ঠানিক সভা চলছে সেটির সবশেষ তথ্য। রাত্রি নতুন নির্বাচন কমিশনের প্রথম সভা আজ, এই নিয়ে কথা বলছিলেন সহকর্মী শাহিনুল ইসলাম সাগর। দাবি, আন্দোলন আর সংঘাত অন্তর্বর্তী সরকারের নিত্যসঙ্গী। পান থেকে চুন খসার মতন ঘটনাতেও রাজপথে নেমে প্রতিবাদ জানাচ্ছে পেশাজীবী, সামাজিক, রাজনৈতিক সংগঠন কিংবা শিক্ষার্থীরা। এমন আন্দোলনকে গেল 15 বছরের চাপা ক্ষোভ বলছেন ছাত্র জনতার আন্দোলনের নেতারা। আলোচনায় না বসে রাজপথ দখলে সমাধান আসবে না বলে মত সমাজবিজ্ঞানীদের। আর আন্দোলনে তৃতীয় পক্ষের ইন্ধন রয়েছে কিনা তা খতিয়ে দেখার পরামর্শ অপরাধ বিজ্ঞানীদের। রকিবুল রাহাতের প্রতিবেদন। শিক্ষা জীবন মধুর জীবন, যদি না থাকে এক্সামিনেশন। গ্রাম বাংলার কথিত এই প্রবাদ বাস্তবে ধরা দিল 2024 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের দাবিতে। আরেকটি ঘটনায় চোখ রাখি। সম্প্রতি ঢাকার রাজপথে 7 দফা দাবি নিয়ে আন্দোলনে নামেন ব্যাটারি চালিত যান চালকেরা। 7-এর ভেতর এক দাবি, রেশন, পেনশন এবং চিকিৎসা সেবা। তবে গণমাধ্যমে প্রকাশিত খবর বিশ্লেষণে দেখা যায় 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর গেল 4 মাসে ছোট বড় অন্তত 300 আন্দোলন হয়েছে সারা দেশে। গোটা দেশ ভাসছে আন্দোলনের জোয়ারে। অন্তর্বর্তী সরকার গঠনের আগেই প্রথম ধাক্কাটা আসে পুলিশ বাহিনীর কর্মবিরতিতে। 9ই আগস্ট সংখ্যালঘুদের নিরাপত্তা সহ বিভিন্ন দাবিতে অবরোধ হয়। অন্যদিকে প্রধান বিচারপতি সহ সকল স্তরের বিচারপতির পদত্যাগের দাবিতে উত্তাল হয়ে ওঠে হাইকোর্ট এলাকা এবং অবশেষে পদত্যাগ। এসবের মধ্যেই চাকরি জাতীয়করণ সহ বিভিন্ন ইস্যুতে 23শে আগস্ট মাঠে নামেন আনসার বাহিনীর সদস্যরা। চাকরির ন্যূনতম বয়সসীমা 35 করা সহ কত যে দাবি তার তালিকা অনেক দীর্ঘ। জানা অজানা দফায় উত্তাল হয়ে ওঠে পোশাক শ্রমিকরাও। আন্দোলনের ঝাঁজ কমেনি নভেম্বরেও, তবে সংঘাত সংঘর্ষ দেখা গেছে এই মাসে।
ঢাকা কলেজের শিক্ষার্থীরা সংঘাতে জড়ায় প্রতিবেশী দুই শিক্ষা প্রতিষ্ঠানের সাথেও। তিতুমির কলেজের শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় করার আন্দোলনের রেশ না কাটার আগেই মোল্লা কলেজের সাথে অন্য দুইটি শিক্ষা প্রতিষ্ঠানের দ্বন্দ্ব রূপ নেয় চরমে। হঠাৎ এত আন্দোলন কেন? গেল 15 বছরের ফ্যাসিবাদী শক্তিকে দায়ী করলেন গণ অভ্যুত্থানের নেতা হান্নান মাসুদ। 24-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে মানুষ একটি স্বপ্ন বুনেছে। তারা ভাবছে যে তারা যেই যৌক্তিক অধিকারগুলো থেকে তারা এতদিন বঞ্চিত হয়েছে, এখন এই সরকারের সুযোগ এসেছে যে এই সরকারের মাধ্যমে তারা সেই যৌক্তিক দাবিগুলো আদায় করে নিতে পারবে। এই সরকার সমাজবিজ্ঞানীরাও একই বক্তব্য দিচ্ছেন, বলছেন রাজপথে নামা সমাধান নয়। এই সরকারের যেহেতু তৃণমূলে তাদের যেহেতু পলিটিক্যাল পার্টি নাই, যেটা অন্যান্য সরকারের থাকে, সুতরাং তাদের ওই তৃণমূলের সমস্যাগুলো তৃণমূলে সমাধান হয়ে যাওয়ার সুযোগটা তাদের নাই। সকলে কথা বলতে চাইছে কারণ আসলে সকলের অনেক কথা আছে। বিপ্লবের সুবিধা ভাগাভাগির প্রশ্নে অনেকেই আবার ভাগ হয়েছে, তবে আন্দোলনে ভাঙচুরের সাথে দাবি দেওয়ার সম্পর্ক নেই বলেও অভিমত অপরাধ বিজ্ঞানীদের। যারা সুবিধা নিতে চায়, যারা পরিস্থিতি অস্থির করতে চায়, তারা তো সে সহিংসতার পথে হাঁটবেই। দাবি দেওয়াগুলো উপস্থাপন যারা করছেন তারাও যেরকম খুব যৌক্তিকভাবে উপস্থাপন করবেন, আর যারা এটাকে গ্রহণ করবেন সরকার কিংবা সংশ্লিষ্ট অধিদপ্তর বা মন্ত্রণালয়, তারাও বিষয়টিকে একটা যৌক্তিক কাঠামোর মধ্যে এনে সেটাকে সমাধান করার চেষ্টা করবেন। আন্দোলনের নেপথ্যে কোনো স্বার্থান্বেষী গোষ্ঠী আছে কিনা তা খতিয়ে দেখার আহ্বান সমাজ বিশ্লেষকদের। রকিবুল রাহাত, এখন, ঢাকা। কতদিন পার হলে তাকে দীর্ঘসূত্রতা বলা যায়? চোখ উপড়ে ফেলার পর হত্যা চেষ্টা মামলায় বিচার পেতে 16 বছর পেরিয়ে গেছে ব্যবসায়ী রাজিবুল আলমের। 2007 সালে 15 লাখ মামলা নিয়ে নির্বাহী বিভাগ থেকে আলাদা হওয়া বিচার বিভাগের কাঁধে এখন প্রায় 44 লাখ মামলা। আইনের সুশাসন ও ন্যায় বিচার নিশ্চিতে মামলার জট কমানোর পাশাপাশি অপরাধ কমাতে উদ্যোগী হওয়ায় তাগিদ আইনজীবীদের। রাব্বি হোসেনের প্রতিবেদন। 2008 সালে সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদ করায় ব্যবসায়ী রাজিবুল আলমের দুচোখ উপড়ে ফেলে সন্ত্রাসীরা, কেড়ে নেয় দুচোখের আলো। এই ঘটনায় ডেমরা থানায় হত্যাচেষ্টা মামলা করেন তার পরিবার। বিচার পেতে আদালতের দ্বারে দ্বারে ঘুরতে হয়েছে বছরের পর বছর। দীর্ঘ তদন্ত সাক্ষ্য গ্রহণ শেষে 16 বছর পর ঘটনায় জড়িত 5 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত। যারা যাবজ্জীবন এখানে দণ্ডিত হয়েছে, যারা হয় নাই তারাও অপরাধী, তারাও ছিল এখানে, আর যারা হয়েছে তারা তো পলাতক হয়েছেই। দীর্ঘ ভোগান্তির পর রাজিবুল তার মামলার রায় পেলেও এমন লাখ লাখ বিচার প্রার্থী রয়েছেন যারা বিচার পেতে প্রতিদিনই ঘুরছেন আদালতে। প্রকৃত ভুক্তভোগীদের বিচার পেতে তাহলে কেন এত ভোগান্তি? পূর্বে তো ধরেন আদালতগুলো একবেলা উঠতো, এখন আদালত 2 বেলা আদালতগুলো করছে। কিছু বিচারকের এখানে প্রয়োজন এবং কিছু এক একটা কোর্টে 2 জন বিচারক বসেন। এতগুলো বছর ধরে যে কষ্টগুলো দিতেছে, হ্যাঁ, তো এটা তো আমি দেখতেছি কোনো গুরুত্বই নেই। তো গুরুত্ব থাকবে না, তাহলে আমি কোর্টে আসছি কি লিগা? উচ্চ আদালত কিংবা নিম্ন আদালত, বছর ঘুরলেই বাড়ছে মামলার সংখ্যা। সুপ্রিম কোর্টের তথ্য বলছে 2015 সালে আপিল বিভাগে বিচারাধীন মামলা ছিল প্রায় 13,000, যা 2024 সালে এসে দাঁড়িয়েছে প্রায় 27,500-এ। 2015 সালে হাইকোর্ট বিভাগে বিচারাধীন মামলা ছিল প্রায় 4 লাখ, যা 2024 সালে এসে দাঁড়িয়েছে 5.5 লাখে। এছাড়া 2015 সালে নিম্ন আদালতের জেলা ও দায়রা জজ সহ সব ট্রাইব্যুনালে বিচারাধীন মামলা ছিল প্রায় 27 লাখ। 9 বছরে যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় 38 লাখে। সব মিলিয়ে বিচার বিভাগের কাঁধে ঝুলছে প্রায় 44 লাখ মামলা। আইনজীবীরা বলছেন মামলার জট বাড়ার প্রধান কারণ মামলার সংখ্যা বৃদ্ধি পাওয়া, তদন্তে সময় নেওয়া, সময়মতো সাক্ষী হাজির না হওয়ার মতো একাধিক কারণ। পাশাপাশি মামলার তুলনায় বিচারকের সংখ্যাও অনেক কম। জট নিরসনে 1.5 দশকে নানা মহল থেকে বিচার সংশ্লিষ্ট কিছু আইন সংশোধনে সুপারিশ করা হলেও বিগত সরকারের উদাসীনতায় তা অধিকাংশই বাস্তবায়ন হয়নি। শুধু রাজনৈতিক মামলাগুলো নিষ্পত্তিতে বাড়তি নজর ছিল আওয়ামী লীগ সরকারের। ভিন্ন মতের রাজনৈতিক নেতা কর্মীদের বিচার করারই একটা প্রহসনমূলক বিচার করা, এটাই ছিল আদালত। তো এইটার পিছনে বা এটার কারণে, চাপের কারণে যে সত্যিকার বা জনসাধারণ যে মামলাগুলো, সেই মামলাগুলো চাপা পড়ে গিয়েছিল এবং সেটা দীর্ঘ সূত্রতার সৃষ্টি হয়েছিল।
এমন পরিস্থিতিতে দ্রুত ন্যায় বিচার নিশ্চিত করা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। মামলার জট কমানোর পাশাপাশি অপরাধও কমাতে হবে বলছেন আইন সংশ্লিষ্টরা। রাব্বি হোসেন, এখন, ঢাকা। রামপুরা হাতিরঝিল শাহবাগ থানার নতুন মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হলো দীপুমণি, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন ও জুনায়েদ আহমেদ পলককে। সোমবার সকালে তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আনা হয়। এ সময় মামলার তদন্তকারী কর্মকর্তারা তাদের শোন অ্যারেস্টের আবেদন করেন। এর মধ্যে হাতিরঝিল থানায় 2018 সালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা ও হত্যা চেষ্টা মামলার ইনু ও মেননকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়। এছাড়া জুলাই গণ অভ্যুত্থানে রামপুরায় হত্যা মামলায় ইনুকে এবং শাহবাগ থানার হত্যা মামলায় দীপুমণি, জুনায়েদ আহমেদ পলককে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়। পরে আদালত নতুন মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন। হাসানুল হক ইনু, তাকে রামপুরা থানায় একটি হত্যা মামলায় আজকে গ্রেপ্তার দেখানো হয় এবং হাসানুল হক ইনু এবং মেনন এবং দীপুমণি তাদেরকে শাহবাগ এবং হাতিঝিল থানায় মামলায় তাদেরকে আজকে আদালতে উপস্থাপিত করে তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়। তারা এজাহারনামী আসামি এবং তার মধ্যে হাতিঝিল মামলাটি হলো হত্যা চেষ্টা মামলা আর শাহবাগ তার মামলাটা হলো হত্যা মামলা। জামায়াতে ইসলামী রাষ্ট্র পরিচালনায় দায়িত্ব পেলে কোনো মানুষ অফিস আদালতে হয়রানির শিকার হবে না। সকালে ঝালকাঠিতে এক কর্মী সম্মেলনে এসব মন্তব্য করেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় তিনি বলেন, বাংলাদেশের মানুষ এমন একটি রাষ্ট্র চায় যেখানে শ্রমিক তাদের ঘামের ন্যায্য মূল্য পাবে। বিচারিক আদালতে সবাইকে সমান গুরুত্ব দেওয়া হবে। জামায়াতে ইসলামী রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেশের মানুষের যাতে হয়রানির শিকার না হয় এমন সব দিকে গুরুত্ব দেওয়া হবে বলে জানান তিনি। এদিকে সম্মেলনে সকাল থেকেই আসতে থাকেন নেতাকর্মীরা। এ সময় সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির হাফিজুর রহমান, জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সহ অনেকেই। যেই দেশের কোর্ট কাছারি, অফিস আদালত, মিল সেক্টর, ইন্ডাস্ট্রি, কর্পোরেশন, স্বায়ত্তশাসিত শাসিত প্রতিষ্ঠান, কোথাও গিয়ে আপনি লাঞ্ছিত হবেন না, অপমানিত হবেন না, কারো ভিক্ষা আপনাকে চাইতে হবে না, বরঞ্চ আপনার অধিকার আপনাকে সম্মানের সাথে দিতে হবে। সেই বাংলাদেশ চাই। অফিসার কর্মচারী আল্লাহকে ভয় করে কলম চালাবে, বিচারকের আসনে বসে মানুষের উপরে জুলুম করবে না। আমরা সেই বাংলাদেশ চাই। পার্বত্য চট্টগ্রাম চুক্তির 27তম বর্ষপূর্তিতে রাঙামাটিতে গণসমাবেশ করছে পার্বত্য চট্টগ্রাম গণসংহতি সমিতি। বিস্তারিত জানাতে গণসমাবেশ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াউর রহমান জুয়েল। জুয়েল, পার্বত্য অঞ্চলের শান্তি ফেরাতে কি কি বিষয়ে আলোচনা হচ্ছে জানাবেন। 1997 সালে 2 ডিসেম্বর পার্বত্য চট্টগ্রাম যে চুক্তি সেটি স্বাক্ষরিত হয়েছিল বাংলাদেশ সরকার এবং জনসংহতি সমিতির মধ্যকার। সেই দীর্ঘ 27 বছর পরে আজকে সেই একই দিনে চুক্তির 27তম বর্ষপূর্তি উপলক্ষে জনসংহতি সমিতি, আপনি জানেন যে চুক্তি স্বাক্ষরকারী দল, এবং সেই দলটি মূলত রাঙামাটিতে গণসমাবেশের আয়োজন করছে। সেখানে তারা যেটি বলছেন, আমরা দেখেছি সকাল থেকে জেলার বিভিন্ন উপজেলা থেকে বিভিন্ন দলের নেতাকর্মীরা সেখানে এসে উপস্থিত হয়েছেন। রাঙামাটি জিমনেশিয়াম যে প্রাঙ্গণে আমি এখন অবস্থান করছি, আমার পিছনেই সেই সমাবেশটি চলছে, যেখানে জনসংহতি সমিতির সহসভাপতি উষাতন তালুকদার, যিনি সাবেক এমপি ছিলেন, তিনি আসলে এখন প্রধান অতিথির বক্তব্য রাখছেন। তারা যেটা বলছিলেন যে বক্তব্যের মধ্যে যে দীর্ঘ 27 বছর হয়ে যাওয়ার পরেও চুক্তি নিয়ে পূর্ণ বাস্তবায়নের যে বিষয়টি সরকার, বিগত সরকার এবং জনসংহতি সমিতির মধ্যেকার যে দোলাচল চলছিল, সেটি বলছিলেন যে সরকারের তরফে বলা হয়েছিল 69টি 72টি ধারার মধ্যে 69টি বাস্তবায়ন করা হয়েছে এবং বাকিগুলো অবাস্তবিত রয়েছে। কিন্তু সেই বিষয়গুলো মানছেন না জনসংহতি সমিতি। জনসংহতি সমিতি বলছে যে এখানে এখনও গুরুত্বপূর্ণ যে ইস্যুগুলো রয়েছে, বিশেষ করে ভূমি সমস্যার যে সমাধান, সেটি যে ভূমি কমিশন করেছে সেটি যেমন বাস্তবায়ন হয়নি, জেলা পরিষদগুলোর যে নির্বাচনের ব্যবস্থা সেটি হয়নি, একই সঙ্গে যেখানে স্থায়ী যে ভোটারদের যে তালিকা করার কথা সেটিও হয়নি। এছাড়া বেশ বন বিভাগ এবং পুলিশ এবং সরকারগুলো যে ব্যবস্থা রয়েছে সেই বিষয়গুলো তারা
এখনও চুক্তির বাস্তবায়নের জায়গা থেকে তারা পাননি। এই নানা বিষয় মধ্যেই যে আরও রয়েছে যে এখানে যে চুক্তির পরবর্তী যে অবিশ্বাস বিভক্তি যে ছড়িয়েছিল, সেখানে এখন রাঙ্গামাটি সহ 3 পার্বত্য জেলায় অন্তত 6টি আঞ্চলিক দল সেখানে তাদের বিভিন্ন বিষয় নিয়ে মুখোমুখি অবস্থান করছে। এই বিষয়গুলো বিভিন্ন সময় উঠে এসেছে গণমাধ্যম এবং বিভিন্ন আলোচনায়। সেই যে সংঘাত সেটি এখনো শেষ হয়নি। এখানে আজকে আমরা যারা চুক্তির বিষয় নিয়ে যারা কথা বলছিলেন তারাও সেটি বলছিলেন যে পার্বত্য চট্টগ্রাম যে কাঙ্ক্ষিত যে শান্তি আসার কথা সেটিও হয়নি। বিশেষ করে উন্নয়ন হলেও শিক্ষা, চিকিৎসা, যোগাযোগ, সড়ক ব্যবস্থা সব বিভিন্ন বিষয়ে ব্যাপক উন্নয়ন হলেও শান্তির যে বার্তা সেটি আসলে প্রচার করা হয়েছে বলে তারা বলছেন, কিন্তু সেই অর্থে এখন পর্যন্ত যে শান্তি সেই কাঙ্ক্ষিত শান্তি তারা আসেনি বলে দাবি করছেন জনসংহতি সমিতিও। রাঙ্গামাটির আমি এই মুহূর্তে অবস্থান করছি যে রাঙ্গামাটি কুমার সমিত রায় যে জিমনেশিয়াম মাঠ, সেখানে আপনি দেখতে পাচ্ছেন আমার পিছনেই যে ব্যাপক মানুষের উপস্থিতি রয়েছে যারা বিভিন্ন উপজেলা এবং আশেপাশের যে এলাকাগুলো থেকে এসেছেন। তারা যেটি বলছেন যে সরকার বর্তমান যে অন্তর্বর্তী সরকার রয়েছেন সেই অন্তর্বর্তী সরকার যেন গুরুত্ব দিয়ে এই বিষয়টি বিবেচনায় নেয় এবং দ্রুত রোডম্যাপ ঘোষণা দিয়ে এই সমস্যাটি সমাধানের এবং চুক্তিপূর্ণ বাস্তবায়নে এগিয়ে আসে। রাঙ্গামাটি থেকে এই ছিল আমার কাছে সবশেষ। পার্বত্য চট্টগ্রাম চুক্তির 27তম বর্ষপূর্তিতে রাঙ্গামাটিতে গণসমাবেশ করছে পার্বত্য চট্টগ্রাম গণসংহতি সমিতি। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী জিয়াউর রহমান জুয়েল। ন্যাশনাল টি কোম্পানির 18টি বাগানের দীর্ঘ 1 মাস 12 দিনের শ্রমিকদের কর্মবিরতির অবসান হচ্ছে। আগামীকাল বুধবার শ্রমিকদের বকেয়া মজুরি দেওয়ার কথা রয়েছে। টাকা পেলে বৃহস্পতিবার থেকে কাজে যোগ দেবেন শ্রমিকরা। বিস্তারিত জানাতে কমলগঞ্জের পাত্রখোলা চা বাগান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী MA হামিদ। হামিদ, এমন পরিস্থিতিতে চা শ্রমিকরা কি বলছেন? রাত্রি আপনি যেমনটি বলছিলেন, আসলে গত 21 অক্টোবর থেকে শুরু করে গতকাল ছিল 1 ডিসেম্বর এবং 1 ডিসেম্বর পর্যন্ত কিন্তু তাদের কর্মবিরতির 1 মাস 12 দিন অতিবাহিত হচ্ছিল, যা তাদের 6 সপ্তাহ মজুরির দাবিতে তারা আন্দোলনে গিয়েছিলেন। গতকালকে ন্যাশনাল টি কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহমুদুল হাসান, মহাব্যবস্থাপক এমদাদুল হক এবং টি বোর্ডের বাংলাদেশ চা লেবার ইউনিয়নের নেতৃবৃন্দ, বিশেষ করে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিপেন শাহ, সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরা, উপদেষ্টা পুষ্পকুমার কানু এবং উপদেষ্টা রামভজন কৈরি সহ অন্যান্য বাগান পঞ্চায়েতের নেতৃত্বে ত্রিপক্ষীয় একটি বৈঠক বসে শ্রীমঙ্গলের বিভাগীয় শ্রম অধিদপ্তরে। সেখানে যে পরিচালনা করেন নাহিদুল ইসলাম উপপরিচালক, তার মাধ্যমে কিন্তু গতকাল দীর্ঘ আলোচনার পর 2টা থেকে সভাটি শুরু হয়ে বিকেল 5টায় শেষ হয় এবং সিদ্ধান্ত হয় যে আগামীকাল বুধবার তাদের যে 6 সপ্তাহ বকেয়া মজুরি রয়েছে সেখান থেকে 2 সপ্তাহ আগাম প্রদান করা হবে এবং বৃহস্পতিবার থেকে তারা কাজে যোগদান করবেন। এছাড়াও যে মাসিক বেতনপ্রাপ্ত যে শ্রমিকরা রয়েছেন তাদেরকে 1 সপ্তাহ মজুরি প্রদান করা হবে এবং অন্যান্য যে কর্মকর্তা কর্মচারী রয়েছেন তাদের 3 মাসের বকেয়া বেতন পাওনা রয়েছে, তাদেরকে 20 ডিসেম্বরের মধ্যে তাদের বাকি পাওনাগুলো পরিশোধ করা হবে এবং এছাড়াও তাদের যে 4 সপ্তাহ মজুরি পাওনা রয়েছে সেগুলা আগামী বছর অর্থাৎ 2025 সালের 31 মার্চের মধ্যে তাদের বাকিয়া 4 সপ্তাহ মজুরি প্রদান করা হবে। এই সমস্ত আলোচনার প্রেক্ষিতে, সিদ্ধান্তের প্রেক্ষিতে তারা শ্রমিকরা কাজে যোগদানের জন্য তৈরি হচ্ছেন এবং তারা বলছেন যে অনেকদিন পর এই তাদের মজুরিটা পাওনা পেলে তাদের সন্তানদেরকে নিয়ে দুমুঠো ভাত খেতে পারবেন এবং তাদের মধ্যে উচ্ছ্বাস দেখা দিয়েছে যে তারা আসলে এই মজুরি পেলে তারা কর্মচঞ্চল হয়ে পড়ে বাগানটা আবারও ঘুরে দাঁড়াবে। আমি বলে রাখতে চাই যে ইতিমধ্যে গত বছর নভেম্বর পর্যন্ত ন্যাশনাল টি কোম্পানির উৎপাদন ছিল প্রায় 55 লাখ কেজি, কিন্তু 45 লাখ কেজি উৎপাদন হওয়ার পরে বাগান বন্ধ হয়ে যায় এবং এতে করে 10 লাখ কেজি পিছনে পড়ে যায় এবং তার আনুমানিক ক্ষতির পরিমাণ ছিল প্রায় 20 কোটি টাকা। এই ছিল আমার কাছে মৌলভীবাজারের কমলগঞ্জের পাত্রকলা বাগান থেকে এনটিসি বাগান নিয়ে সবশেষ। রাত্রি দীর্ঘ 1 মাস 12 দিন পর শ্রমিকদের কর্মবিরতির অবসান হতে যাচ্ছে। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী MA হামিদ। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। আলেপ্পোর পর হামা শহর দখলের পথে বিদ্রোহীদের
অভিযান রুখে দিতে রোববার থেকে যৌথ হামলা জোরালো করেছে সিরিয়া ও রাশিয়া। ইদলিব ও আলেপ্পোতে চালানো হামলায় বিদ্রোহী ও সাধারণ মানুষ মিলিয়ে ২০ জনের বেশি নিহত হয়েছেন। এতে বুধবার থেকে এখন পর্যন্ত প্রাণহানি বেড়ে ৪০০ ছুঁই অবস্থা। বিদ্রোহীদের দখলে থাকা কয়েকটি শহরও পুনরুদ্ধারের দাবি বাশার আল আসাদ সরকারের। সিরিয়ার এমন উত্তপ্ত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণের কথা জানিয়েছে ইসরায়েল। এই অবস্থায় যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যাতে কোনো সুযোগ নিতে না পারে সেদিকে গুরুত্ব দেওয়ার আহ্বান ইরানের। তৌহিদুর রহমান জানাচ্ছেন বাকিটা। রক্তক্ষয়ী গৃহযুদ্ধের কবলে সিরিয়া। বাশার আল আসাদ সরকার বিরোধী বিদ্রোহী বাহিনী দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পোর বড় একটি অংশ দখলের পর দক্ষিণে অবস্থিত হামা শহর অভিমুখে যাত্রা শুরু করতেই রোববার থেকে মুহুর্মুহু হামলা চালিয়ে যাচ্ছে সিরিয়া ও রাশিয়ার বিমান বাহিনী। রাশিয়া ও সিরিয়ার যৌথ বিমান হামলার লক্ষ্যবস্তু বিদ্রোহী নিয়ন্ত্রিত শহর ইদলিব ও আলেপ্পো। বিদ্রোহীদের শহর দখল যাত্রা রুখে দিতে চালানো হচ্ছে এসব হামলা। এতে বেশ কয়েকজন বিদ্রোহী হতাহতের শিকার হয়েছেন, প্রাণ যাচ্ছে সাধারণ মানুষেরও। এরই মধ্যে সম্প্রতি বিদ্রোহীদের দখল করা বেশ কয়েকটি শহর পুনরুদ্ধারের দাবি করছে সিরিয়ার সেনাবাহিনী। সব মিলিয়ে দেশটিতে চলমান গৃহযুদ্ধ উত্তেজনা এখন চরম পর্যায়ে পৌঁছেছে। সুন্নি ইসলামপন্থী রাজনৈতিক সংগঠন তাহরির আল শাম নেতৃত্বাধীন সশস্ত্র বিদ্রোহীদের সঙ্গে সিরিয়া ও রুশ বাহিনীর এই সংঘাত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করার কথা জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। באותה עת אנחנו עוקבים כל הזמן אחרי מה שקורה בסוריה. אנחנו נחושים גם להגן על האינטרסים החיוניים של מדינת ישראל. এই অবস্থায় যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যাতে সিরিয়ার বর্তমান পরিস্থিতিতে কোনো সুযোগ নিতে না পারে সেদিকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এমনকি রোববার সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সঙ্গে দামেস্কে জরুরি বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। অতীতের মতোই আসাদ সরকার বিদ্রোহীদের পরাস্ত করতে সক্ষম হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। সেই সঙ্গে মিত্র হিসেবে পাশে থাকারও আশ্বাস দিয়েছেন। এক দশকের বেশি সময় ধরে চলমান গৃহযুদ্ধ ২০২০ সাল থেকে কিছুটা নিয়ন্ত্রণে নিয়ে এসেছিল বাশার আল আসাদ সরকার। তবে রুশ সমর্থিত সিরিয়ার সরকারকে হঠাতে সম্প্রতি আক্রমণ জোরালো করেছে বিদ্রোহীরা। বুধবার থেকে এখন পর্যন্ত সিরিয়া ও রাশিয়ার সশস্ত্র বাহিনীর সাথে বিদ্রোহীদের যুদ্ধে হতাহতের সংখ্যা বাড়ছে। ২০১১ সাল থেকে গৃহযুদ্ধে সিরিয়ায় ৫ লাখের বেশি মানুষ নিহত হয়েছেন। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। অসুস্থতায় প্রথম টেস্ট না খেললেও দ্বিতীয় টেস্টের জন্য নিজেকে প্রস্তুত করেছেন সাদমান। প্রথম ইনিংস বড় করার আক্ষেপ থাকলেও দ্বিতীয় ইনিংসে ভালো করার প্রত্যয় ওপেনার সাদমান ইসলামের। আমি এখানে জানি যে জামাইকাতে যখন শুনছি ম্যাচ, তো ফার্স্ট ম্যাচে আমি একটু অসুস্থ ছিলাম, অসুস্থ কারণে ম্যাচটা খেলা হয়নি। যার কারণে আমি এখানে প্রিপারেশনটা ভালো নেওয়ার আমি অনেক ট্রাই করছি যাতে এখানে ভালো একটা স্টার্ট দিতে পারি। তো আমি আমার নিজের বেস্টটা করছি, এখানে চেষ্টা করছি অনেক। তো আনফর্চুনেটলি হয়তো বা বেশি বড় করতে পারিনি, বড় করতে পারলে আরও একটু ভালো হতো টিমের জন্য। ইনশাল্লাহ আশা করবো নেক্সট ম্যাচে নেক্সট ইনিংস ইনশাল্লাহ ভালো একটা করে দেওয়ার পর। প্রথমে যখন টসে জিতে ব্যাটিং সিদ্ধান্ত নিছে তখন আগের দিন বৃষ্টি ছিল, সকালবেলা বৃষ্টি ছিল, যেটা খেলার শুরুতে একটু লেট হয়েছে। পরে যখন আমরা ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলাম তো আর্লি স্টেজে উইকেটে একটু জানি আমরা এখানে নতুন বলে একটু মুভমেন্ট হয়, তো আমরা মোটামুটি ভালোই হ্যান্ডেল করতেছিলাম। তো আমরা আউটফিল্ডও অনেক স্লো, যার কারণে এখন সকালবেলা আজকের দিনে একটু আমাদের কিছু উইকেট পড়ে গেছে আর্লি। তো আশা করি যেরকম ইনশাল্লাহ আমাদের ব্যাটসম্যানরা বা আমরা যতটুকু রানে করেছি ইনশাল্লাহ এটা সেকেন্ড ইনিংসে যখন আমরা বোলিং আসবো তো অবশ্যই আমরা যদি ভালো বোলিং করি তো ভালো কামব্যাক করতে পারবো ইনশাল্লাহ। সেকেন্ড ইনিংসে এটা আমাদের ইনশাল্লাহ আমরা যদি একটু রান করি তো কাজে দেবে এটা আমাদের অনেক। শেষ করছি এখন ঢাকা, তার আগে শিরোনামগুলো আরও একবার। শ্বেতপত্র তৈরিতে ছাত্র আন্দোলনকারীদের সাথে আলোচনা হয়েছে। অর্থনীতি সংস্কারে এখনও বাধার অভিযোগ কমিটি প্রধানের। পনেরো আগস্ট জাতীয় শোক দিবস ঘোষণা করে হাইকোর্টের রায় আপিল বিভাগে স্থগিত। জয় বাংলাকে জাতীয় স্লোগান বাতিল চায় রাষ্ট্রপক্ষ।
অন্তর্বর্তী সরকারের নিত্যসঙ্গী আন্দোলন সংঘাত, তৃতীয় পক্ষের ইন্ধন খতিয়ে দেখার পরামর্শ। যারা সুবিধা নিতে চায়, যারা পরিস্থিতি অস্থির করতে চায়, তারা তো সে সহিংসতার পথে হাঁটবেই। এবং 16 বছর পর বিচার মিলল দু চোখ উপড়ে হত্যা চেষ্টা মামলার 44 লাখ বিচারাধীন মামলায় বেড়েই চলছে ভোগান্তি। এই ছিল এখন ঢাকার আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।